এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টারোগেটিভ করতে হলে আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, বাক্যের শুরুতে আপনার এম অথবা ইজ অথবা আর বাক্যের শুরুতেই বসাতে হয়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে সর্বপ্রথম আমরা বসাবো এম অথবা ইজ অথবা আর। বসানোর পরে বাক্যটি সাবজেক্ট বসবে, তারপরে বসবে ভার্ব। যে ভার্বটা বসবে ওই ভার্বটার V1 বসবে, মানে 1 নম্বর রূপ বসবে আর কি। তারপরে বাক্যের বাকি অংশ। এখানে খেয়াল করেন, স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবেন সহজে। দেখেন, সর্বপ্রথম এম ইজ আর, আয়ের পূর্বে এম বসবে, ইজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর বসবে বহুবচন অথবা ইউ, এগুলো বোঝানোর জন্য আর বসবে। তারপরে সাবজেক্ট বসবে, মানে আই হি সি যেগুলো আছে সাবজেক্ট, এটা বসবে। এটা বসার পরে ভার বসবে। ভার্বটা হলো V1, 1 নম্বর রূপ হবে। আর ওই ভার্বের সাথেই আইএনজি যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে বাকি অংশ মানে অবজেক্ট বা বাকি যা আছে কমপ্লিমেন্ট ইত্যাদি বসবে। উদাহরণ দেখলে আরো সহজে বুঝতে পারবেন। উদাহরণটা খেয়াল করেন। এখানে আমি বললাম সর্বপ্রথম এম ইজ আর এর কোনো একটা বসবে, এই হিসাবে বাক্য দেখেন। আমি এখানে আর বসাইলাম, এই যে আর, এখান থেকে আর নিয়ে বসাইলাম। তারপরে বসবে সাবজেক্ট। আমি এখান থেকে সাবজেক্ট নিলাম হলো ইউ, আর এম ইজ আর থেকে নিলাম আর। তারপরে বসবে V1, V1 নিলাম হোয়াইট, আর V1 এর সাথে আইএনজি যুক্ত হবে। হোয়াইট থেকে হয়ে গেল হোয়াইটিং। তারপরে অবজেক্ট বা বাক্যের বাকি যে অংশটা, এটা পুরাটা এটা বসবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টারোগেটিভ করতে হলে সর্বপ্রথম এম ইজ আর বসবে, তারপরে সাবজেক্ট বসবে, আর সাবজেক্টের পরে V1 বসবে, আর ওই V1 এর সাথেই আইএনজি যুক্ত হয়ে যাবে। যেমন হোয়াইট থেকে হোয়াইটিং, হেল্প থেকে হেল্পিং, গো থেকে গোয়িং, ইট থেকে ইটিং, খাম থেকে খামিং, আইএনজি যুক্ত হয়ে যাবে। তারপর অবজেক্ট বসবে। তাহলে বাক্যটা পড়ি। আর ইউ ওয়াইটিং, তুমি কি অপেক্ষা করতেছো? ফর ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের জন্য। একসাথে যদি বলি, আর ইউ ওয়াইটিং ফর ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুদের জন্য অপেক্ষা করছো? অপেক্ষা করছো মানে অপেক্ষা করতেছো, চলমান, বর্তমান কালে চলমান হবে। আর আরবি যদি বলা হয়, এটাকে বলতে পারেন যে ফেইলে মুজারে হাল বলতে পারেন, মানে চলমান, চলতেছে, এরকম বলতে পারেন আর কি। তারপরে খেয়াল করেন, আর ইউ প্রিপেয়ারিং, তুমি কি প্রস্তুতি নিচ্ছ? ফর অর্থ হলো জন্য, ইউর অর্থ তোমার, আর এক্সাম, যদিও আমরা এক্সাম বলি, জাম না, এক্সাম উচ্চারণটা হবে। এক্সাম অর্থ পরীক্ষা। ফর ইউর এক্সাম, তোমার পরীক্ষার জন্য। একসাথে যদি বলি, আর ইউ প্রিপেয়ারিং ফর ইউর এক্সাম, তুমি কি তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ? আর ইউ লার্নিং, তুমি কি শিখছ ইংলিশ, ইংরেজি? আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছ? অ্যাট, অ্যাট বসে হলো কোনো প্রতিষ্ঠান, কোনো স্থান, ছোট স্থান ইত্যাদির পূর্বে অ্যাট বসে। এনি শব্দের অর্থ হলো কোনো। কোচিং সেন্টার অর্থ হলো কোচিং সেন্টার। তাহলে একসাথে বলি, আর ইউ লার্নিং ইংলিশ অ্যাট এনি কোচিং সেন্টার, তুমি কি কোনো কোচিং সেন্টারে ইংরেজি শিখছ? আর ইউ ট্রাইং, তুমি কি চেষ্টা করছো? আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ হলো বোঝা, বোঝা। আর
ভার্বের পূর্বে যদি টু চলে আসে, এটা ইনফিনিটিভ অর্থ হয়, মানে তে এরকম একটা অর্থ চলে আসে। তাহলে বলতে পারি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে। আমরা সম্ভবত 7 নং ক্লাসে এটা পড়েছিলাম, টু কখন ব্যবহার হয় ভার্বের পূর্বে, এটা নিয়মটা পড়ানো হয়েছে। দেখি, এই যে 7 নং ক্লাসে টু প্লাস V1, মানে মাসদারে মুআউয়াল আর কি। যেমন খেয়াল করেন, ঠক কথা বলা, ঠু ঠক কথা বলতে। ইট খাওয়া, তার পূর্বে যদি টু নিয়ে আসি, টু ইট খেতে। গো যাওয়া, টু গো যেতে। এরকম আর কি। যেমন আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু টক আমি কথা বলতে চাই। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করেন, আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ হলো বোঝা, আর এটাকে যদি আমি বলি বুঝতে, তাহলে ইংলিশটা হবে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে। আর ইউ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে চেষ্টা করো, চেষ্টা করছো। দ্য ম্যাটার্স, বিষয়গুলো। আর ইউ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার্স, তুমি কি বিষয়গুলো বুঝতে চেষ্টা করছো। আর ইউ আনসারিং, তুমি কি উত্তর দিচ্ছ দ্য কোয়েশ্চনস, প্রশ্নগুলো। আর ইউ আনসারিং দ্য কোয়েশ্চনস, তুমি কি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছ। আর ইউ স্পেন্ডিং টাইম, স্পেন্ড টাইম শব্দের অর্থ হলো সময় কাটানো। স্পেন্ডিং টাইম, সময় কাটাচ্ছে। আর ইউ স্পেন্ডিং টাইম, তুমি কি সময় কাটাচ্ছ উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে। আর ইউ স্পেন্ডিং টাইম উইথ ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুদের সাথে সময় কাটাচ্ছ, বা সঙ্গে বলতে পারেন, সমস্যা নেই। আর ইউ সাপোর্টিং, তুমি কি সমর্থন করছো। সাপোর্ট শব্দের অর্থ হলো সমর্থন করা, আর ভার্বের সাথে আইএনজি হচ্ছে যেহেতু চলমান। আর ইউ সাপোর্টিং, তুমি কি সমর্থন করছো হিম, তাকে। হিম তাকে মানে পুরুষকে আর কি, আর হার তাকে মানে মহিলাকে। আর ইউ সাপোর্টিং হিম, তুমি কি তাকে সমর্থন করছো। আর ইউ ক্রিটিসাইজিং দেম, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা। ক্রিটিসাইজ শব্দের অর্থ হলো সমালোচনা করা, আর আইএনজি যেহেতু এই জন্য চলমান হবে। আর ইউ ক্রিটিসাইজিং দেম, তুমি কি তাদের সমালোচনা করছো, তাদের মানে তাদেরকে। আর ইউ ডিসকাসিং, তুমি কি আলোচনা করছো দ্য ম্যাটার্স, বিষয়গুলো উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সঙ্গে। আর ইউ ডিসকাসিং দ্য ম্যাটার্স উইথ ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুদের সঙ্গে বিষয়গুলো আলোচনা করছো। আর ইউ পানিশিং হিম, তুমি কি তাকে শাস্তি দিচ্ছ ফর হিজ ফল্ট, তার ভুলের জন্য। আর ইউ পানিশিং হিম ফর হিজ ফল্ট, তুমি কি তার ভুলের জন্য তাকে শাস্তি দিচ্ছ। আর ইউ বিহেভিং ওয়েল, বিহেভ মানে আচরণ, ওয়েল অর্থ হলো ভালো। বিহেভিং ওয়েল, ভালো আচরণ। বিহেভ ওয়েল, ভালো আচরণ। আর ইউ বিহেভিং ওয়েল, তুমি কি ভালো আচরণ করছো উইথ হিম, তার সাথে। আর ইউ বিহেভিং ওয়েল উইথ হিম, তুমি কি তার সাথে ভালো আচরণ করছো। আর ইউ টিচিং হিম, টিচ শব্দের অর্থ হলো শিক্ষা দেওয়া, শেখানো। মানে নিজে আরেকজনকে যদি শেখায় তখন ব্যবহার হয় টিচ, আর নিজে নিজে যদি শিখে কোনো, তাহলে ব্যবহার হয় লার্ন। আর ইউ টিচিং হিম, তুমি কি তাকে শেখাচ্ছ গুড বিহেভিয়ার, ভালো আচরণ। আর ইউ টিচিং হিম গুড বিহেভিয়ার,
তুমি কি তাকে ভালো আচরণ শেখাচ্ছ? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, যখন ইউ থাকে ইউকে প্রশ্ন করা হয় আর দিয়ে, আর যখন হি বা শি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা আই ইউ বহুবচন ছাড়া যদি অন্য কোনো সাবজেক্ট হয় তখন ইজ দ্বারা প্রশ্ন করতে হয়। এখানে যেখানে হি আছে, হি থাকার কারণে প্রশ্নটা হবে ইজ দ্বারা। যেমন আমরা এখানে পড়ে আসছি, প্রশ্ন করার সময় এম দ্বারাও প্রশ্ন করা যায়, ইজ দ্বারাও করা যায়, আর দ্বারাও করা যায়। আর এখানে ইজ দ্বারা প্রশ্ন করা হবে যেহেতু সাবজেক্টে হি আছে এই জন্য। তাহলে বলেন, ইজ হি হেল্পিং? সে কি সাহায্য করছে? ইউ তোমাকে। ইজ হি হেল্পিং ইউ? সে কি তোমাকে সাহায্য করছে? টু সলভ, সমাধান করতে, দ্য প্রবলেমস, সমস্যাগুলো। তাহলে একসাথে বলি, ইজ হি হেল্পিং ইউ টু সলভ দ্য প্রবলেমস? সে কি তোমাকে সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করছে? ইজ ইউর ফাদার? এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে তো ইউর আছে, ইউর থাকলে তো প্রশ্ন করা হবে আর দ্বারা, তাহলে ইজ দ্বারা কেন প্রশ্ন করা হচ্ছে? এটা হলো প্রশ্ন। আসলে আমাদের সাবজেক্ট খেয়াল করতে হবে। এখানে সাবজেক্ট হলো ইউর ফাদার, এটা হলো সাবজেক্ট, শুধু ইউর না, পুরাটা মিলে একটা সাবজেক্ট। ইউর এবং ফাদার মিলে সাবজেক্ট। ইউর ফাদার অর্থ হলো তোমার বাবা। এখন আপনারা খেয়াল করেন, তোমার বাবা এই শব্দটা তো আয়ও না, ইউ না, এটাও না, বহু বচন এটাও না, এই তিনটার বাহিরে, এই জন্য ইজ ব্যবহার করতে হবে। আর যারা গ্রামার বোঝেন তারা এটা বলতে পারেন যে ইউর ফাদার এই শব্দটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য প্রশ্নটা করা হবে ইজ দ্বারা। কি দ্বারা? ইজ দ্বারা। 8 নং ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করা আছে যে এম, ইজ, আর কখন ব্যবহার হয়, ওইখানে একটু দেখে নেবেন, তাহলে আরো সহজে বুঝতে পারবেন। ইজ ইউর ফাদার? তোমার পিতা কি? বিয়ারিং, বিয়ার শব্দের অর্থ হলো বহন করা, মানে কোনো কিছু বহন করা, যেমন খরচ বহন করা ইত্যাদি আর কি। ইজ ইউর ফাদার বিয়ারিং? তোমার পিতা কি বহন করছে? ইউর এক্সপেন্সেস, মানে খরচ, তোমার খরচ। ইজ ইজ ইউর ফাদার বিয়ারিং ইউর এক্সপেন্সেস? তোমার বাবা কি তোমার খরচ বহন করছেন? যেহেতু বাবা সম্মানিত, করছে না বলে আমরা করছেন বলতে পারি বা করতেছেন বলতে পারি। ইজ ইউর ফ্রেন্ড? তোমার বন্ধু কি গোয়িং, যাচ্ছে, টু ক্লাস, ক্লাসে, উইথ ইউ, তোমার সাথে, এভরিডে, প্রতিদিন। ইজ ইউর ফ্রেন্ড গোয়িং টু ক্লাস উইথ ইউর ফ্রেন্ড উইথ ইউ এভরিডে? তোমার বন্ধু কি প্রতিদিন তোমার সাথে ক্লাসে যাচ্ছে? ইজ ইউর ব্রাদার? তোমার ভাই কি স্টাডিং, পড়াশোনা করছে, ইন হিজ রুম, তার রুমে, মানে কোনো কিছুর ভিতরে অর্থাৎ মধ্যে যদি বোঝায়, রুম তো রুমের ভিতরে মানুষ থাকে, এই জন্য ইন ব্যবহার হবে। মনে রাখবেন, ইন হলো একটা প্রিপোজিশন। কোনো রুমের ভিতরে, কোনো স্থানের ভিতরে যদি থাকে তখন ইন ব্যবহার হয়, এই হিসাবে এখানে ইন ব্যবহার হচ্ছে, যেহেতু রুমের ভিতরে আর কি। ইজ ইউর ব্রাদার স্টাডিং ইন হিজ রুম? তোমার ভাই কি তার রুমে পড়াশোনা করছে? আরেকটা কথা মনে রাখবেন, এগুলো হলো গ্রামারের অংশ। ইন কখন ব্যবহার হয়, ইজ কখন ব্যবহার হয়, এগুলো হলো গ্রামারের অংশ। এই জন্য আপনাদের গ্রামারও শিখতে হবে। ইনশাল্লাহ সময় হোক সামনে ক্লাসগুলো আসুক, গ্রামারও শেখানোর চেষ্টা করব। ইজ ইট রেইনিং আউটসাইড? বাহিরে কি বৃষ্টি হচ্ছে? ও, বাহিরে বানানটা ভুল হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন,
যদি কোনো বাক্যের মধ্যে যদি সাবজেক্ট না থাকে, দেখেন খেয়াল করেন, বাহিরে কি বৃষ্টি হচ্ছে, এটা মূল বাক্যটা কি ছিল, বাহিরে বৃষ্টি হচ্ছে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য বৃষ্টি হওয়া তো একটা ভার্বেই, আর বাহিরে তো এটা অবজেক্টের স্থানে আছে, তাহলে সাবজেক্ট নাই। যদি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট না থাকে, তখন সাবজেক্ট ইট নিয়ে আসতে হয়, তখন ওই ইটের কোনো অর্থ থাকে না। এই জন্য এখানে ইটটা নিয়ে আসা হয়েছে, ওই ইটের কোনো অর্থ নেই। এমনি স্বাভাবিক অবস্থায় ইট শব্দের অর্থ হলো এটি, কিন্তু এই বাক্যের মধ্যে ইট শব্দের অর্থ নেই, এভাবে ব্যবহার হবে, যেহেতু সাবজেক্ট নেই এই হিসাবে ইটটা ব্যবহার হচ্ছে। ইজ ইট রেইনিং আউটসাইড, বাহিরে কি বৃষ্টি হচ্ছে। ইজ হি অলসো ট্রাভেলিং, অনেকে ট্রাভেল বলেন, ট্রাভেলিং, ট্রাভেল, ট্রাভেল বলা যায়, সমস্যা নেই। আচ্ছা, ইজ হি অলসো ট্রাভেলিং উইথ ইউ, সেও কি তোমার সাথে ভ্রমণ করছে। সেও, এখানে দেখেন একটা অ আছে, অ মানে অলসো থেকে অর্থটা আসছে, অলসো মানে আরো বা অ। ইজ হি কুকিং, সে কি রান্না করছে। ফর লুকিং, লুক মানে আর কি খোঁজা আর কি। ইজ হি লুকিং, সে কি খুঁজছে, খুঁজতেছে। ফর অ্যান অ্যাপার্টমেন্ট, একটি অ্যাপার্টমেন্ট, কামরা ইত্যাদি আর কি। ইজ হি লুকিং ফর অ্যান অ্যাপার্টমেন্ট, সে কি একটি অ্যাপার্টমেন্ট খুঁজছে। ইজ হি রাইটিং, সে কি লিখছে। হিজ অ্যাসাইনমেন্টস নাও, তার অ্যাসাইনমেন্টগুলো এখন। ইজ হি রাইটিং হিজ অ্যাসাইনমেন্টস নাও, সে কি এখন তার অ্যাসাইনমেন্ট লিখছে। ইজ ইউর ব্রাদার, তোমার ভাই কি সাপোর্টিং, সমর্থন করছে। ইউর ডিসিজন, যদিও আমরা ডিসিশন বলি, শুদ্ধ উচ্চারণ ডিসিশন না, ডিসিজন, ডিসিজন মানে সিদ্ধান্ত। ইজ ইউর ব্রাদার সাপোর্টিং ইউর ডিসিজন, তোমার ভাই কি তোমার সিদ্ধান্তকে মেনে নিয়েছে। কোথায় গেল এটা, ইজ ইউর ব্রাদার সাপোর্টিং ইউর ডিসিজন, তোমার ভাই কি তোমার সিদ্ধান্তকে সমর্থন করছে বা করতেছে। আর দেই, দেই যেহেতু বহু বচন, এই জন্য প্রশ্নটা করা হবে আর দ্বারা। আর দেই কামিং, তারা কি আসতেছে, আসছে। টু মিট, সাক্ষাৎ করতে। এখানে মিটের মিটের পরে একটা উইথ আছে, মিট উইথ ইউ, তোমার সাথে। এখানে কি আছে, একটা শব্দ উইথ আছে, তবে কথা হলো মিটের পরে উইথ লেখা যাবে না। মনে মনে আপনি উইথের অর্থ আনতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি এখানে লিখতে পারবেন না, এই জন্য এখানে লেখা হয়নি। আর দে কামিং টু মিট ইউ, তারা কি তোমার সাথে দেখা করতে আসছে। এই যে দেখেন সাথে আছে, এখানে সাথে, সাথে মানে কি উইথ, তার মানে মিট এর পরে উইথ দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি, আমরা জানি যে মিটের পরে উইথ বসে না, মিটের পরে কখনো উইথ বসবে না, এই জন্য উইথ দেওয়া যাবে না, তবে সাথে অর্থ আসবে, এই জন্য এই মনে মনে সাথে অর্থ বলতে পারেন। এই উইথ আপনি মনে মনে রাখবেন, প্রকাশ্যে নিয়ে আসার প্রয়োজন নেই, তবে বাংলা যে অর্থটা এটা আপনি প্রকাশ করতে পারেন। আর দে প্লেইং ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলছে। ইন দ্য ফিল্ড, মাঠে বা মাঠের মধ্যে, মাঠের মধ্যে, মাঠের মধ্যে খেলতেছে আর কি, এই জন্য ইন দ্য ফিল্ড বলতে পারেন। আর দে ওয়াইটিং, তারা কি অপেক্ষা করছে। ফর দ্য টিচার, শিক্ষকের জন্য। আর দে ওয়াইটিং ফর দ্য টিচার, তারা কি শিক্ষকের জন্য অপেক্ষা করছে। আর দে লার্নিং, তারা কি শিখছে। আর নিউ ল্যাঙ্গুয়েজ, একটি নতুন ভাষা।
আর দে লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ, তারা কি একটি নতুন ভাষা শিখছে? আর দে লুকিং, তারা কি খুঁজছে ফর আ নিউ জব, একটি নতুন চাকরি? আর দে লুকিং ফর আ নিউ জব, তারা কি একটি নতুন চাকরি খুঁজছে? মনে রাখবেন, আপনি যদি ইংরেজি পারেন তাহলে চাকরির জন্য অনেক সহজ হয়ে যাবে। আর ইংলিশ যদি না পারেন তাহলে দেখবেন নিবন্ধন দিবেন বা বিসিএস পরীক্ষা দিবেন বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবেন, আপনি অ্যালাউ হতে পারবেন না। সর্বশেষে ঘুষ দিয়ে যদি কিছু চাকরি পান আর কি। এই জন্য বলি যে ইংরেজি শিখেন, দেখবেন চাকরির অভাব হবে না। আর দে প্র্যাকটিসিং ইংলিশ, তারা কি ইংরেজি শিখতেছে? এভরিডে, প্রতিদিন। আর দে প্র্যাকটিসিং ইংলিশ এভরিডে, তারা কি প্রতিদিন ইংরেজি চর্চা করছে? আর দে ট্রাইং, তারা কি চেষ্টা করছে? ইমপ্রুভ শব্দের অর্থ হলো উন্নত করা। আর আপনি যদি বলেন উন্নত করতে, তাহলে ভার্বের পূর্বে টু চলে আসবে। টু ইমপ্রুভ, উন্নত করতে। আর দে ট্রাইং টু ইমপ্রুভ, তারা কি উন্নত করতে চেষ্টা করছে? দেয়ার স্কিলস, তাদের দক্ষতা। আর দে ট্রাইং টু ইমপ্রুভ দেয়ার স্কিলস, তারা কি তাদের দক্ষতা উন্নত করার চেষ্টা করছে? আর দে মেকিং, তারা কি তৈরি করছে? মেকিং শব্দের অর্থ কি? তৈরি করা বা কোনো কিছু আয়োজন করা, এটাও বলতে পারেন। অ্যারেঞ্জমেন্টস মানে অনুষ্ঠান। ফর দি ইভেন্ট, অ্যারেঞ্জমেন্টস মানে আয়োজন করা আর কি। দুটো একসাথে বলেন, মেকিং অ্যারেঞ্জমেন্টস, আয়োজন করছে। আর ফর শব্দের অর্থ হলো জন্য, দি তো কোনো কিছু নির্দিষ্টর জন্য আসে। আর ভাওয়াল সাউন্ডের পূর্বে যদি দি টিএইসি আসে তখন উচ্চারণটা হবে দি। আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে যদি টিএইসি আসে তখন উচ্চারণ হবে ডা। এই হিসাবে আমি বলতে পারি দি ইভেন্ট। ইভেন্ট মানে অনুষ্ঠান। আর মানে আর দেয়, তারা কি মেকিং, মেকিং মানে তৈরি করা, এখানে পুরাটা অ্যারেঞ্জমেন্টস সহ অর্থ আসবে আয়োজন করছে। মেকিং অ্যারেঞ্জমেন্টস মানে আয়োজন করছে। ফর দি ইভেন্ট, অনুষ্ঠানটির জন্য। আর দে মেকিং অ্যারেঞ্জমেন্টস ফর দি ইভেন্ট, তারা কি অনুষ্ঠানটির জন্য আয়োজন করছে? আর দে পার্টিসিপেটিং, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা। আর দে পার্টিসিপেটিং, তারা কি অংশগ্রহণ করছে? ইন দা কম্পিটিশন, এখানে আবার বলতেছি দা, কেন? এখানে টিএইসির পরে যে সাউন্ডটা আছে এটা হলো কনসোনেন্ট সাউন্ড। সি স্বর মতো হচ্ছে, কর মতো হচ্ছে, এটা হলো কনসোনেন্ট সাউন্ড, এই জন্য দা উচ্চারণ হবে। এখানে হবে দি, দি ইভেন্ট, এখানে হবে দা কম্পিটিশন, এখানে দি, এখানে দা। আর দে প্রিপেয়ারিং, কি বলতেছে? আর দে পার্টিসিপেটিং ইন দ্য কম্পিটিশন, তারা কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে? আর দে পার্টিসিপেটিং ইন দ্য কম্পিটিশন, তারা কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে? আচ্ছা, এখানে একটু জিনিস খেয়াল করেন। আগামী ক্লাসে আমরা 11 নং ক্লাসে যেতেও পারি, নাও যেতে পারি, কিন্তু প্রেজেন্টেশন আছে এখানে, অ্যাবাউট মাই সেলফ, আপনার পরিচয় সম্পর্কে। এখানে একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখবেন। পরবর্তী ক্লাসে এটা আমি শব্দ শব্দে ভেঙে ভেঙে পড়াবো। দেখেন এখানে আছে বিস্তারিত। পাশাপাশি বাংলা অর্থ দিছি।
আগামী ক্লাসে আপনাদেরকে পড়িয়ে দেওয়া হবে।